আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহান ইয়াসমিনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হুট করে উড়ে এসে বিদেশিকে উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। মৌসুমের শুরুতে দেশের প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রাজধানী হাসপাতালগুলোয় বাড়ছে রোগী ভর্তির চাপ। বাড়তি মুনাফা সিন্ডিকেটের কবলে ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার, কঠোর মনিটরিং ও শাস্তির দাবি ভোক্তাদের। রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে মিয়ানমারের জঙ্গি সংগঠন আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। চলছে যৌথ অভিযানের প্রস্তুতি। সোমবার থেকে কমতে পারে দেশে বিভিন্ন স্থানে চলমান তাপপ্রবাহ, নামতে পারে স্বস্তির বৃষ্টি, সাগরে তৈরি হতে পারে লঘুচাপ। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। হুট করে উড়ে এসে বিদেশিকে উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যের অনুকরণ না করে দেশের মানুষের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের নীতিমালা প্রণয়নের আহ্বান জানালেন তিনি। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বৈশ্বিক জ্ঞান প্রয়োজন, তবে বাংলাদেশের অর্থনৈতিক নীতিমালা হবে সাধারণ মানুষের জন্য। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষই আওয়ামী লীগের একমাত্র শক্তি জানিয়ে তিনি বলেন, গ্রামের মানুষ যাতে নাগরিক সুবিধা পায় সেজন্য তৃণমূল থেকে উন্নয়ন বাস্তবায়ন করছে সরকার। গ্রামের অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, আর পাশাপাশি রপ্তানিও আমাদের বাড়াতে হবে। সামরিক শাসকরা ক্ষমতায় আসলে দুর্নীতি তাদের নীতি হয়ে যায় উল্লেখ করে জিয়াউর রহমান দেশে খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণী তৈরি করেছিল বলে মন্তব্য করেন সরকার প্রধান। একটা নিজের সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপি ঋণ এই কালচারটা কিন্তু ওই মিডল ডিক্টেটর জিয়া রহমান থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে লোনদেরকে সব দিতে হবে, না মাত্র মাত্র হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, চিন্তার যে দৈন্যতা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গা থেকে আস্তে 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 মানুষকে সরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফলতাও হয়েছি। যত বাধাই আসুক দেশ এগিয়ে যাবে জানিয়ে দেশের মানুষের কথা চিন্তা করে নীতিমালা প্রণয়ন করতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই, দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রকাশ করবেন। ওই কেউ একজন দুয়ের তিনজন দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা বাড়িতেও শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করবো, মানুষকে দেখে করবো, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করবো। বেসরকারি খাত যত বেশি উন্নত হবে কর্মসংস্থান তত বাড়বে উল্লেখ করে রপ্তানির নতুন নতুন বাজার খোঁজারও পরামর্শ দেন শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। এই দিনে বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখতে ছুটে আসেন লাখো মানুষ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের এই দিনে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা।
ওই দিন বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বুইং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কর্মীটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখতে ওই দিন ছুটে আসেন লাখো মানুষ। মিছিল আর জনস্রোতের শহরে পরিণত হয় রাজধানী ঢাকা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে স্লোগান। ঝড় বৃষ্টিও গতিরোধ করতে পারেনি মিছিলের। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো জনতার সংবর্ধনায় বঙ্গবন্ধু কন্যা সেদিন বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে নিজের জীবনকে উৎসর্গ করার কথা জানান। বাঙালি জাতির আর্থসামাজিক তথা সার্বিক মুক্তি ছিনিয়ে আনার শপথ গ্রহণ করেন তিনি। শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আজকে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল দেশ এবং জাতি হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করুক। শেখ হাসিনার নেতৃত্বে আজকে এই আশা, তার সেই অসম্পূর্ণ কাজ তিনি সমাপ্ত করে আজকে পৃথিবীর বুকে বাঙালি জাতিকে এবং বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল বলে জানিয়েছে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গ্রহণযোগ্যতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে বলে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। সকালে গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে কুশল বিনিময় করেন। দল করে শুধু নেতা হওয়া না, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম, মানুষের জন্য কি দিয়ে গেলাম, এটাই একটা রাজনৈতিক মানুষের জীবনের এটাই বড় কথা যে আমি আমার দেশের মানুষের জন্য কতটুকু আমি দিয়ে যেতে পারলাম, কতটুকু করে যেতে পারলাম। এই কথাটা মাথায় রাখলে পরে খুব দেশের জন্য অনেক কিছু করা যেতে পারে। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর সাধারণ ধরনের চাইতে এবছর বেড়েছে অন্যান্য ধরনের ডেঙ্গুতে আক্রান্ত রোগী। প্রতিদিন রাজধানী হাসপাতালগুলোয় গড়ে রোগী ভর্তি হচ্ছে 10 থেকে 20 জন। মৃত্যু বাড়ছে এই প্রাণঘাতী রোগে। চিকিৎসকরা বলছেন এবছর ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ নিয়ন্ত্রণের সচেতনতার বিকল্প নেই। আমেন আহিরার রিপোর্টে বিস্তারিত। মৌসুম শুরুর আগেই দেশজুড়ে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রাজধানীবাসী। চলতি বছরের জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত সারা দেশে ডেঙ্গুয় আক্রান্ত হয়েছেন মোট 2545 জন। এর মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকাতেই 851 জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন। ডেঙ্গুর ক্লাসিক ধরনের চাইতে এবছর বাড়ছে অন্যান্য ধরনগুলোয় আক্রান্তের সংখ্যা। তাই চিরাচরিত ডেঙ্গুর লক্ষণ জ্বর ছাড়াও অন্যান্য উপসর্গ নিয়েও অনেকেই আক্রান্ত হচ্ছেন এই রোগে। অনেক জ্বর আর শরীর ব্যথা, টেস্ট করার পরে আপনার ডেঙ্গু ধরা গেছে। আমার বাচ্চার 1 সপ্তাহ ধরে জ্বর, পরে আমি ডক্টরের কাছে নিয়ে গেলাম। তারপরে ডক্টর পরীক্ষা দিল, ওখানে প্লাটলেট অনেক নেমে গেছে। জ্বরের বাইরে হাত পা খুবই ব্যথা করছে, কামড়াইছে করছে, তারপরে ভর্তি করছি। পরে রক্ত টেস্ট করাইছে, করার পর রোববার দিন ধরা পড়ছে যে ডেঙ্গু হয়েছে। বছর না ঘুরতেই ডেঙ্গুর হার বেড়ে যাওয়ায় ডেঙ্গু নিয়ে চিন্তিত চিকিৎসকরা। মার্চ 2023 সেখানে আমার ভর্তি ছিল 76 জন, আর মার্চ 2024 ভর্তি হয়েছিল 215 জন। এপ্রিলে ভর্তি ছিল 68 জন, আর এপ্রিল 2024 ভর্তি হয়েছে আপনার হলো 224 জন। আর মে মাসে আজকে 15-16 তারিখ আজকে ভর্তি আছে 138 জন। তার মানে ডেঙ্গু কিন্তু সবসময় আছে এবং অ্যাভারেজ আমার হসপিটালে গড়ে 10 জন করে রোগী সবসময় থাকতেছে। রোগের প্রকোপ নিয়ন্ত্রণে জনগণের সচেতনতার তাগিদ দেন চিকিৎসকরা। ডেঙ্গুর যে ক্লাসিক সিমটম সেগুলো কিন্তু নেই। সুতরাং আমি বলবো যখনই একটা বাচ্চা বা পূর্ণবয়স্ক কেউ যে কোনো শারীরবৃত্তীয় অসুস্থতা বোধ করবেন, পরামর্শ হলো নিকটস্থ হসপিটালে যান।
গত বছরের তুলনায় এবছর প্রাপ্তবয়স্কর চাইতেও বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই তো চিকিৎসকরা বলছে এখনই যদি সতর্ক না হওয়া যায় তাহলে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। 2021 সালের পর থেকে চলতি বছর পর্যন্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে রাজধানী পাইকারি এবং খুচরা বাজারগুলোতে নীরবে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে। বিভিন্ন খাতের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নানান অজুহাতে কয়েক গুণ লাভ ধরে মূল্য নির্ধারণ ও বাজার নিয়ন্ত্রণ করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ভোক্তারা বলছেন শুধু মনিটরিং নয়, কঠোর শাস্তির আওতায় আনতে হবে অসাধু ব্যবসায়ীদের। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলোতে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। বিশেষ করে ডিমের ডজন প্রতি 20 টাকা বেড়ে যাওয়ার ইঙ্গিত অনেকটাই উপলব্ধি করার মতো, যা গত বছরের তুলনায় প্রতিটি পণ্যে মূল্যবৃদ্ধি হয়েছে 57%। আর ভোজ্য তেলে কর ছাড় দিয়ে আবার তুলে নেওয়া হয়েছে। 2021 সালের পেঁয়াজ কেজি প্রতি ছিল 40 থেকে 42 টাকা, 2024 সালে তা 65 থেকে 70 টাকা। আলুর দাম 2021 সালে ছিল 20 থেকে 22, 2024 সালে 50 থেকে 55 টাকা। বেগুন 2021 সালে 40 থেকে 50, বর্তমানে 80 থেকে 100 টাকা। 2021 সালে পটলের দাম ছিল 40 থেকে 50 টাকা, চলতি বছর তা হয়েছে 45 থেকে 70 টাকা। রুই মাছ কেজি প্রতি 220 থেকে 350 টাকা থাকলেও বর্তমানে রয়েছে একই দামে। পাঙ্গাস কেজি প্রতি ছিল 120 থেকে 140, বর্তমানে 180 থেকে 250 টাকা। গরুর মাংস 2021 সালে ছিল 580 থেকে 600 টাকা কেজি, বর্তমানে 750 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 21 সালে কেজি প্রতি ছিল 260 থেকে 280 টাকা, বর্তমানে 380 থেকে 390 টাকা। ব্রয়লার মুরগি 21 সালে ছিল প্রতি কেজি 140 থেকে 150, বর্তমানে বিক্রি হচ্ছে 210 থেকে 225 টাকায়। মুরগির ডিম 21 সালে হালি প্রতি 28 থেকে 30 টাকা, বর্তমানে 47 থেকে 48 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ভোক্তাদের প্রশ্ন হলো, বছরের 11 মাস খোঁজখবর না থাকলেও রোজার মাস আসলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তারা, আর বাকি সময় খোঁজখবর থাকে না কারো। তাই মুখের কথা নয়, বাজার নিয়ন্ত্রণে এর বাস্তবতা দেখতে চায় ভোক্তারা। 2021 সালের থেকে 24 সাল পর্যন্ত যেন আসলো, জিনিসের দাম খালি বেড়েই চলছে। বাজার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে নাই। সরকারি বলে এমন একটা সিস্টেম করা উচিত যে উৎপাদনকারী তার মাল সরাসরি আপনার ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারে। সার্বিক এই পরিস্থিতিতে কিভাবে ব্যাখ্যা করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা? তবে অজুহাতের উত্তরটাও যেন আগেভাগে থেকে মুখস্থ করা। আর যেই পণ্যটার আমদানি কম হয় ওটা বাজারে শর্ট থাকে, ওটার দাম বেশি থাকে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যে নির্বাচনী ইস্তেহার সেটি বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বাজার মনিটরিং ব্যবস্থাকে জোরদার করতে হবে, এমনটাই দাবি জানিয়েছেন ভোক্তারা। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে 5 যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মিয়া বাজার হাইওয়ে থানার এসআই গিয়াসউদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। আহতদের উদ্ধার করে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে মিয়ানমারে জঙ্গি সংগঠন আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। পাশাপাশি যৌথ অভিযানের প্রস্তুতি রয়েছে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সিটিসির প্রধান জানিয়েছেন দেশের মাটি ব্যবহার করে কোনো জঙ্গি সংগঠনকে সক্রিয় হতে দেয়া হবে না। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত আমেনা হীরার আরেকটি রিপোর্ট। জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি। আসামির তথ্যমতে নাইক্ষ্যংছড়ি গহীন পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, কোনো জঙ্গি সংগঠনকে সক্রিয় হতে দেয়া হবে না। বাংলাদেশের এরকম কোনো পরিস্থিতি নাই বা এরকম কোনো হাইড আউটের মতো অবস্থান নাই যেখানে একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সদস্য অবস্থান করতে পারে।
1 ইঞ্চি ভূমিও কোনো সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হয় না। এদিকে বহুল আলোচিত নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি সহ 4 আসামিকে চট্টগ্রামের বায়েজিদ ও নড়াইল থেকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সংবাদ সম্মেলনে র্যাব পরিচালক জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় সাবেক ইউপি চেয়ারম্যানকে। এলাকায় আধিপত্য বিস্তারের যে একটি আমাদের একটি অপসংস্কৃতি বিদ্যমান আছে, সেই অপসংস্কৃতির একটি ফসল হলো এই হত্যাকাণ্ড। এবং এই লিপনের ছত্রছায়ায় সে দীর্ঘদিন এলাকায় চাষের রাজত্ব কায়েম করত, চুরি ডাকাতি এবং বিভিন্ন ধরনের মাদক সেবন এবং মাদক কারবারের সাথেও সে জড়িত ছিল। এর বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও আরও 3টি মামলা আছে। এ সময় রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে জঙ্গি সংগঠন আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। আরসার এই আক্রমণ বা আরসার এই ধরনের তৎপরতাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা স্থানীয় যে থানা এবং অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি, তাদের মুভমেন্টকে আমরা ট্র্যাকিং করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমিনা হীরা, মাইটিভি, ঢাকা। চলমান তাপপ্রবাহ কমে আগামী 20 মে সারা দেশে স্বস্তির বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ AKM নাজমুল হক বলেন, 19 মে থেকে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টির মাধ্যমে সারা দেশে তাপপ্রবাহ কমতে থাকবে। তিনি আরও বলেন, মাসের বাকি সময়ে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই, পাশাপাশি সমুদ্রে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ। 20 তারিখে এই বৃষ্টিটা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে, তবে খুলনা বিভাগে বৃষ্টিপাত কিছুটা তুলনামূলকভাবে কম থাকতে পারে। আর দেশে চলমান যে তাপপ্রবাহ 8 বিভাগেই বর্তমানে তাপপ্রবাহ বয়ে চলেছে এবং আমরা আশা করছি যে এই চলমান তাপপ্রবাহ আগামী কালকের পর থেকে, বিশেষ করে 19 তারিখের পর থেকে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সেমিনার কক্ষে আয়োজিত এই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ, ইতিহাস বিশেষজ্ঞ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। এ সময় সরকারের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বর্তমান সরকারের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে বলে উল্লেখ করেন বক্তারা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হুট করে উড়ে এসে বিদেশিকে উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। মৌসুমের শুরুতে দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, রাজধানী হাসপাতালগুলো বাড়ছে রোগী ভর্তির চাপ। বাড়তি মুনাফা সিন্ডিকেটের কবলে 2021 সাল থেকে ধারাবাহিকভাবে অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার, কঠোর মনিটরিং ও শাস্তির দাবি ভোক্তাদের। রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে মিয়ানমারের জঙ্গি সংগঠন আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব, চলছে যৌথ অভিযানের প্রস্তুতি। সোমবার থেকে কমতে পারে দেশের বিভিন্ন স্থানে চলমান তাপপ্রবাহ, নামতে পারে স্বস্তির বৃষ্টি, সাগরে তৈরি হতে পারে লঘুচাপ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করে youtube/mytvnews, মাইটিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করে youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।